দোস্তরা একটা ছেলে তার দোস্তের বিয়েতে ফরচুনার নিয়ে বরযাত্রীতে যায় আর যেতেই সেখানে ছেয়ে ফেলে। চারিদিকে শুধু তারই জৌলস, কারণ সেখানে পৌঁছতেই নবকে 10,000 দিয়ে দেয়, পণ্ডিতজিকে 10,000 দিয়ে দেয়, জয়মালা স্টেজে যা কিছু ছিল সেখানেও টাকা লুটিয়ে দেয়, যে অর্কেস্ট্রাওয়ালি মেয়েরা ছিল তাদের ওপরেও টাকার বৃষ্টি করে দেয়, দুলহার শালিরা যারা ছিল তাদের তো মালামাল করে দেয়। এসব দেখে যেখানকার লোকেরা তার দিওয়ানা হয়ে যায়, মেয়েরাও তাকে চাইতে শুরু করে। কিন্তু সেখানে কিছু গ্রামের ছেলে ছিল যাদের চোখে সে খটকাতে লাগে, চোখে বিঁধতে লাগে, কারণ যে মহফিল তারা লুটতে চেয়েছিল সেই মহফিল দুলহার দোস্ত লুটে নেয়, আর তাই তারা তার সঙ্গে মারপিট করে, তার উপর একটা মহিলার ইজ্জত নষ্ট করার অভিযোগ লাগিয়ে দেয়। এখন দোস্তরা ফরচুনা নিয়ে গিয়েছিল, সেই ছেলে ভৌকাল জমাতে গিয়েছিল, কিন্তু দোস্তরা তার ইজ্জতের টুকরো টুকরো করে দেয়। একটা খুব সুন্দর গল্প, খুব শানদার গল্প। আসুন পুরো গল্পটা জানি এই ভিডিওতে। এই গল্পটা উত্তরপ্রদেশের কানপুর জেলার। একটা ছেলে যার নাম আশিস, তার বিয়ে কানপুরের একটা মেয়ের সঙ্গে ঠিক হয়। তার একটা দোস্ত ছিল যার নাম রোহন। এখন দোস্তরা সে একটা নতুন নতুন ফরচুনেম গাড়ি কিনেছিল, তাই নিজের গাড়ি নিয়ে আশিসের বাড়ি আসে যে দোস্তের বিয়েতে নিজের গাড়ি নিয়ে যাব। কিন্তু দোস্তরা যখন আসে তখন সবাই বরযাত্রীকে বিদায় করছিল। মহিলারা নাচগান করছিল, যেমন দেবীস্থানে দেবতাদের পুজোপাঠ হয় তেমনই তারা ঘুরে বেড়াচ্ছিল। তখন সে আস্তে করে 10,000 টাকার একটা গোছা বের করে 700 টাকার নোটের আর সেখানে উড়িয়ে দেয়। এখন দোস্তরা যখন লোকে দেখে 1,000 টাকার নোট উঠছে তখন লোকের মাঝে হুড়োহুড়ি পড়ে যায়। টাকা লুটতে গিয়ে ভয়ঙ্কর অরাজকতা শুরু হয়ে যায়। ধাক্কাধাক্কিতে কে জানে কত লোক আহত হয়। কিছু লুটেরা মহিলা যারা ছিল, লুটেরি মহিলা মানে যারা তখন টাকা লুটছিল, যারা নাচ গান করছিল, তারাও টাকা লুটতে শুরু করে। তাদের কাপড় পর্যন্ত নোংরা হয়ে যায়। আর দোস্তরা 10-15 মিনিট পর্যন্ত পুরো প্রোগ্রাম থেমে যায়। তখন আশিস তাকে বলে যে, আরে এটা কীরকম উপায়? আরে লোকে 120 টাকায় ওড়ায় তো 100-200 উড়িয়ে দেয়, পুরো 10,000 টাকার গোছা লুটিয়ে দিল। আর এইভাবে আরে দেখ, ধাক্কাধাক্কিতে ফুপাজিকে চোট লেগে গেছে, টাকা লুটতে গিয়ে লোকে তাকে পিষে দিয়েছে। তখন রোহন বলে, আরে ফুপাজিকে টাকা লুটতে কী দরকার ছিল? আরে আমি তো বাচ্চাদের জন্য আর যে মহিলারা নাচছিল তাদের জন্য লুটিয়েছি। তাই আশিস বলে, আরে এইভাবে তো লুটে আসবে, তাহলে কি আমিও গাড়ি থেকে নেমে লুটতে শুরু করব? এমনও কি কেউ লোটে? তখন বলে, আরে কোনো ব্যাপার না, খেয়াল রাখবো। কিন্তু দোস্তরা বরযাত্রী বেরোতে বেরোতে আরও 10-20 হাজার লুটিয়ে দেয়। আর তারপর যখন বরযাত্রী পৌঁছয়, সেখানে মেয়ের বাড়িতে পৌঁছতেই দোস্তরা দ্বারপূজা হয়। আর তারপর যখন পণ্ডিতজি বলেন যে দক্ষিণা আমাদের দিন, তখন দোস্তরা দক্ষিণার নামে আরেকটা 10,000 টাকার গোছা বের করে পণ্ডিতজিকে দিয়ে দেয়। পণ্ডিতজি যেই হাতে নেন তার মুখ হা হয়ে যায়। এছাড়া যতজন দ্বারপূজায় মেয়ের লোকেরা ছিল সবাই, আর এরাও তার মুখের দিকে তাকাতে থাকে। পণ্ডিতজি বলেন, বাবা এটা কি? বলে, বস পণ্ডিতজি রাখুন আপনার দক্ষিণা। এখন দোস্তরা যে নাও ঠাকুর ছিলেন তিনি বলেন, আমাকেও দক্ষিণা চাই কিছু তো। তিনি বলেন, কত চাই আপনাকে? তিনি বলেন পণ্ডিতজির সমানই হয়, কিন্তু আপনার যা ইচ্ছা দিয়ে দিন। তারপর দোস্তরা তাকেও একটা গোছা দিয়ে দেয়, বলে যখন সমান তখন সমান নিন। এখন সবাই সেই বেচারা নাও ঠাকুরের উপর আপত্তি জানাতে থাকে, বলে আরে এর এমন হয় নাকি, 100 টাকায় তো এর কম। কিন্তু দোস্তরা সে বলে কোনো ব্যাপার না, যখন পণ্ডিতজির সমান চাই তখন যা দিয়েছি তাতে আপনাদের কি সমস্যা, আমি তো দিয়েছি। এখন দোস্তরা সেখান থেকে সবাই দ্বার পূজার রসম শেষ করে জয়মালা স্টেজের দিকে যায়, কিন্তু প্রত্যেকের চোখ রোহনের ওপরই থাকে, কারণ দোস্তরা দেখতেও তেমনই লাগছিল। দোস্তরা যখন জয়মালার পালা আসে তখন স্টেজে একটা কুর্সি এনে রোহন বসে পড়ে। এখন সব ফালতু লোককে স্টেজ থেকে সরানো হয়, কিন্তু কারো সাহস হয় না বলার যে ভাই তুমিও যাও এখান থেকে। সে ওখানেই কুর্সি নিয়ে বসে পড়ে। এখন জয়মালার রসম হয়, তারপর লোকেরা আশীর্বাদ করতে আসে। তখন কিছু মেয়ে দুলহানের পক্ষ থেকে থালায় ফুল নিয়ে যারাই চেত তাদের ওপর ছড়িয়ে দিত। ফুলটা তো সেখানে বসেছিল, রোহন তার উপরেও ছড়িয়ে দেয়। আর বদলে দোস্তরা সে বলে, আরে ইতনা মেহনত তুম লোগ কর রহে হো, তুমহারা ভি কুছ ফর্জ বানতা হ্যায়। দোস্তরা তাদের ওপরেও টাকা লুটিয়ে দেয়। এখন যখন টাকা লুটতে দেখে আরও কিছু মেয়ে চলে আসে, এখন তার ওপর ফুল ছড়ায়, তার ওপর টাকা লুটায়। এইভাবে দোস্তরা লোকে মজাও নিচ্ছিল, লোকের মজাও লাগছিল এসব দেখতে। কিন্তু দোস্তরা বাস সেই কথা যে 2-3টে ছেলে সেখানে ছিল যাদের মেজাজ খারাপ হচ্ছিল, যারা নিজেরাই হাওয়াবাজি করতে এসছিল, কিন্তু এখন তাদের চাল চলছে না। দোস্তরা যে রোহন ছিল সে তাদের ভিলেনের মতো লাগছিল। তারা বলে, আরে এইভাবে এ খুব বেয়াদবি করছে, আর এর কিছু করতে হবে। কিন্তু দোস্তরা টাকা লুটানো হচ্ছিল। আর এদিকে আশীর্বাদ দেওয়ার মধ্যে একটা মহিলা আসে, তাকে নিয়ে বড় গন্ডগোল হয়ে যায়। সব মহিলা বলে, আরে এই কোথা থেকে এলো, এদের এখান থেকে সরাও, এদের কি দরকার এখানে। তখন সেখানে কিছুক্ষণের জন্য প্রোগ্রাম থেমে যায়। তারপর রোহন গিয়ে সেখানে বলে, ভাই কি ব্যাপার? রোহন বলে, একটু দেখি কি হয়েছে। তখন বলে, এখানে কি হলো এখন? তা সব কথা জানতে পারে যে একজন বিধবা স্টেজে এসে আশীর্বাদ দিতে চায়, কিন্তু তার আশীর্বাদের দরকার নেই, তাকে লোকে সরাচ্ছে। তখন সব কথা বোঝে আসলে সেই মহিলা সেই দুলহানেরই ভাবি, যে 1 বছর আগে তার স্বামীর মৃত্যু হয়, তার কারণে সে বিধবা, কিন্তু সেই বাড়িতেই থাকত, আর তাই সে আশীর্বাদ দিতে এসেছিল, আর এই বিয়ের জন্যই রয়ে গিয়েছিল।
এই বিয়ের পর সে তার মায়ের বাড়ি চলে যাবে, কিন্তু সে আশীর্বাদ দিতে আসে তখন লোকে তার উপর আপত্তি জানায়। রোহন বলে এটা কোনো কথা, যদি আশীর্বাদ দিতে চায় তাহলে তাকে আশীর্বাদ দিতে দিন। আর যাই হোক, এই দুলহানের ভাবি এদের ফরজ হয়। এখন সে সবাইকে সেখান থেকে সরায় আর ক্যামেরাম্যানকে বলে, ভাই একটু ঠিকঠাক ফটো তুলো। আরে আমার মনে হয় এদের ফটোই সবচেয়ে সুন্দর আসবে। এখন সে মেজাজ হালকা করার চেষ্টা করে, আর যখন দেখে যে সে একা দাঁড়িয়ে আছে, তার সঙ্গে কেউ ছিল না, তার বাড়ির কোনো মহিলাও ছিল না, তখন দোস্তরা সে তাকে লেডিসদের পাশে দাঁড় করিয়ে দেয়। দোস্তরা লেডিজের নাম শনি, সে তার পাশে দাঁড়িয়ে যায় আর ক্যামেরাম্যানকে বলে, ভাই ফটো তুলো, ঠিকঠাক তুলো। দোস্তরা তারপর শনির চোখে জল আসে, কারণ বোধহয় তার স্বামীর কথা মনে পড়ে যায়। আর তারপর সে নিজের কাজ করে সেখান থেকে চলে যায়। তারপর সে এসে সেই জায়গাতেই বসে, আর তারপর যা চলছিল তেমনি চলতে থাকে। তখনই সেই 3টে ছেলে যাদের চোখে রোহন বিঁধছিল তারা স্টেজে উঠে যায়, আর তারপর রোহনের সঙ্গে ঝগড়া শুরু করে। বলে, তুই মেয়েবাজি করছিস আর তুই এখানে নবাব বনে বসে আছিস? কি যে স্টেজে কুর্সি নিয়ে বসে আছিস, আর কেউ তো বসেনি। এখন দোস্তরা তার কিছুই বোঝা যায় না যে এরা কি বলছে। এখন তখনই যে রোহন ছিল তার সামনেই তার শ্বশুর দাঁড়িয়েছিলেন। তার আর একটা শালা ছিল যে সেই মেয়ের সমবয়সী। তাকে ডেকে বলে, দেখো ওরা কি, ওদের কি সমস্যা, আমার দোস্তের সঙ্গে বেয়াদবি করছে, একটু মেজাজ শান্ত করাও। এখন দোস্তরা ওরা আসে, আরও কিছু লোক আসে, মানে হ্যাঁ ভাই কি হয়েছে? তখন এই ছেলেরা বলে, দেখো এ মেয়েবাজি করছে আর টাকা দেখাচ্ছে, আমাদের বেইজ্জতি করছে। এখন গ্রামের যে লোকেরা ছিল, যারা ওদের বাড়ির লোক ছিল, তারা ওই ছেলেদের চিনত, ওদের রিশতেদারদের মধ্যেই ছিল, ভাইপটিদারের ছেলে ছিল। তাই তারা রোহনকে বলে, দেখো বেস্তে এদের কোনো ইজ্জত নেই, তবুও এদের বেইজ্জতি হচ্ছে, কারণ আমরা তো এদের ভালো করেই চিনি। কিন্তু তবু যদি এদের বেইজ্জতি হয়, তাহলে বাবা যদি তুমি এইভাবে কাজ করো, তাহলে আমার মনে হয় জয়মাল আলী প্রোগ্রাম সকাল পর্যন্ত চলবে। তাই এসব বন্ধ করো, আর তারপর চলো খাবার দাবার খাও, বিয়েও তো করতে হবে। তখন বলে, হ্যাঁ ভাই চলো ঠিক আছে। এখন সেখান থেকে দোস্তরা সে নিচে নেমে যায়, আর তারপর জয়মালার প্রোগ্রাম শেষ হয়। এখন তারপর যে রোহন ছিল সে আবার বরযাত্রীতে চলে যায়, রোহনও চলে যায়, সবাই চলে যায়। আর তারপর 1 ঘন্টা পর বিয়ে হবার কথা, কিন্তু সেখানে এসে প্রোগ্রাম ছিল, 4-5টা মেয়ে ডান্স করছিল। তখন যেমন সে দেখে যে দুলহা এসে গেছে, সবাই এসে গেছে, তখন তারা বলে যে ফরচুনারওয়ালা বাবু একটু আমাদের দিকেও খেয়াল করবে, আমরাও গরিব মানুষ। তখন দোস্তরা রোহন সেখানেও যায়, আর তাদের ওপরও 100 টাকা লুটিয়ে দেয়। দোস্তরা তারও খুশি হয়ে যায়, তাকে দোয়াও দেয়। আর তারপর এটা হয় যে চলো এখন বিয়ে করতে হবে। তখন রোহান যখন বিয়ে করতে আসে, তখন তার সঙ্গে রোহানও চলে আসে। আরও কিছু বড় বুড়ো যারা ছিলেন, যাদের তত্ত্বাবধানে বিয়ে হওয়ার কথা, যারা দায়িত্ব ছিল, তারা মোট 8-10 জন এসে যায়। আর বাড়ির মাঝে আঙন ছিল, আঙনে মণ্ডপ বাঁধা ছিল, আর সেখানেই সবাইকে বসানো হয়। মেয়ের পক্ষ আর ছেলের পক্ষ, 2 পক্ষের লোকেরা সেখানে বসে। আর রোহানিরও একটা চেয়ার বসিয়ে দেওয়া হয়। সে বলে, ভাই আমি তো কিনারে বসবো। সে দোস্তরা এক কিনারে নিজে বসে যায়। সেইখানেই বসে যেখানে সোনি ছিল, যে বিধবা ভাবি ছিল, সেও একটা পিঁড়ি পেতে বসেছিল। এখন বিয়ের রসম শুরু হয়, কিন্তু যত সামান ছিল, যত দায়িত্ব ছিল, আগরবাতি, কাপড় থেকে দুধ দই পর্যন্ত যা কিছু ছিল, সব দায়িত্ব সোনির উপর ছিল। কিছু কম পড়লে লোকে তার কাছ থেকেই চাইতো, আর সে তাড়াতাড়ি এনে দিত। সবকিছু তার ওপরই ছিল। এছাড়া যে রিশতেদাররা ছিল, কারো থাকার ব্যবস্থা নেই, তাই এসে বলতো, আরে একটু থাকার ব্যবস্থা করে দাও। সেও গিয়ে তার ব্যবস্থা করত। কেউ এসে বলতো, ভাবি 1 প্লেট খাবার এনে দাও, আমরা খাইনি, তাকেও খাবার এনে দিত। কেউ সে তার বাচ্চাকে নিয়ে কাঁদছিল, কিছু খাবার রেখেছে তো দাও, তাকেও খাবার দিত। সে একটা ঘরে যত রকমের খাবার বানিয়েছিল সব একটু একটু করে এনে রেখেছিল, কারণ তার জানা ছিল যদি কারো কিছু দরকার পড়ে তাহলে আমাকেই চাইবে, এসব তারই দায়িত্ব ছিল। তাই সব কিছু সে এনে দিচ্ছিল। আর সেই আঙিনেই তার শাশুড়ি, মানে যে মেয়ের মা ছিল, সেও বসেছিল। তার আর 2টো ছোট্ট ননদ ছিল, তারাও বসেছিল। তার দেবরও ছিল, সেও বসেছিল। আর বাকি সব রিশতেদার মহিলারা ছিল, তারাও বসেছিল। কিন্তু আর কারো কোনো কাজে কোনো মাথা ঘামানো ছিল না, সবকিছু শনি দেখছিল। এখন দোস্তার রহন তাকে দেখে যে খুব পরিশ্রম করছে, এত কাজ করছে। তারপর সে তার সঙ্গে বলে যে, তুমি খাবার খেয়েছ? সে বলে, না আমার কি, আমি তো খেয়েই নেব। তখন বলে, কখন খাবে? এখন সে বেশি কথা বলতে চায় না, তাই চুপচাপ বসে যায়, কোনো জবাব দেয় না। তারপর রোহন বলে, আমিও খাইনি। তখন সে বলে, তুমি কেন খাওনি? তখন বলে, তাই যে আমার সুযোগই পাইনি। আমি ভেবেছিলাম দুলহা যখন খাবে, আমার দোস্ত খাবে, তখন তার সঙ্গে খেয়ে নেব। এখনও তাকে খাবার না নিতে আমি কি করে খাবো? তখন বলে, ও তো তাদের বিয়ে হচ্ছে, আর তাদের তো বিয়ের পরেই খাবার মিলবে, মানে তাদের তো কালই খাবার মিলবে, তাহলে তুমি তো ভুকা ফেকে যাবে। তখন বলে, ভাই এমন কথা, তাহলে ভুকাই থাকতে হবে। তারপর সে বলে, আচ্ছা ঠিক আছে, আমি এনে দিচ্ছি, খেয়ে নাও। তখন বলে, আমি কি বাড়ির লোক, আমার জন্য তুমি খাবার আনবে? তোমার বাড়িতে একটু না বলে কোনো ব্যাপার না, তুমি তো আমাকে 2 পক্ষরই লাগো, বাড়ির লোকও আর বরযাত্রীরও। বলে, কিন্তু কারো খারাপ লাগবে? বলে, কি খারাপ লাগবে? তুমি দুলহার দোস্ত, আর আমাদের ফর্স যে তোমার, আমরা ইজ্জত করি, তাতে কারো খারাপ লাগার কথা নয়। ফিলহাল আমি খাবার এনে দিচ্ছি।
এখন দোস্তরা সে ওঠে আর একটা থালায় ভালো করে সাজিয়ে সবকিছু এনে তার সামনে একটা স্টুলি রেখে দেয়। এখন যখন সবাই দেখে যে এখানে তো রুহানের খাবার মিলে গেছে, তখন রুহান, যার বিয়ে হচ্ছে, সে বলে, কি ভাই একা একা? তখন বলে, কি করবো, আরে তোর জন্যই তো আমারও পেটে চাক্কুর লাগছে, এখন এসো খেয়ে নাও, পরে বিয়ে করে নিও। তখন বলে, ভাই খাও, আরে আমার নসিবে কোথায় খাবার? বলে, হ্যাঁ ভাই, তোর নসিব তো খারাপ, চল নসিব বদলে দিই। এখন সবাই হাসতে থাকে। তারপর সে খেতে শুরু করে, কিন্তু এখন কারণ পাশে যে সুনি ছিল সে বসেছিল, তাই তাকে ইশারায় বলে, এক লোকমা ছিঁড়ে বলে, ল তুমিও খেয়ে নাও। সে বলে, আমি খাবো না, নইলে আমার ঘুম পেয়ে যাবে। কিন্তু সে বলে, না, খেয়ে নাও। এখন দোস্তরা তার মুখের দিকে হাত করে রেখেছিল, সেভাবে কেউ দেখে ফেললে বদনাম হয়ে যাবে। এখন দোস্তরা সে খেয়ে নেয়, আর তারপর এমনি এমনি এক দু লোকমা খাইয়ে দেয়। এখন দোস্তরা যেখানে রোহানের সোনির প্রতি প্রেম হয়ে যায়, সেখানে সোনিরও কিছুটা আপন লাগতে শুরু করে। সে দোস্তরা তার দিকে তাকায়, সে তাকে তাকায়, আর এইভাবে বিয়ে নশম চলতে থাকে। কফি চা ইত্যাদি বানানো হয়, সব কিছু হয়। এখন দোস্তরা সে ছেলেরাও সেখানেই ছিল, যাদের সঙ্গে কিছুক্ষণ আগে ঝগড়া হয়েছিল। তাই তাদের মধ্যে একটা ছেলে এদের উপর খুব সূক্ষ্ম নজর রাখছিল। সে কোনোভাবে মোবাইলে ফটো তুলে ফেলে যে যখন রোহান সোনিকে খাবার খাইয়ে দিচ্ছিল, লোকমা তার মুখে দিচ্ছিল। এখন দোস্তরা মোবাইলে ফটো তুলে ফেলে, তারপর হইচই করে দেয়, বলে, দেখো এ কি করছে, এর হরকতগুলো দেখো তোমরা। আর দোস্তরা, যে সোনি ছিল সে তো ভয় পেয়ে যায়, যে রোহন ছিল সে বলে, হ্যাঁ তো কি হয়েছে, খাবারই তো খাইয়ে দিচ্ছে, কোনো তার কিছু খাইয়ে দিচ্ছে। এখন সবাই রেগে যায়। কিছু লোক বলে, ভাই এমন করো না। কিন্তু দোস্তর, এখন যে সোনি ছিল তাকে শর্মিন্দেগি সহ্য করতে হয়, খুব বেশি তার বেইজ্জতি হয়। তার শাশুড়িও বলে, আর তার যতই রিস্তেদার ছিল কিছু লোক তারই দোষ দেয়। এখন দোস্তরা সে যা বানিয়ে রেখেছিল, যে তা এত মেহনত করেছিল, দোস্তরা তার উপর জল ঢেলে দেয়। এখন ফিলহাল এরও বেইজ্জতি হয়, আর তারপর সে যা তার কিছুক্ষণ পরেই বিয়ের রসম পুরো হয়ে যায়। এই সবাই আবার বরযাত্রীতে চলে আসে। এখন লোকে বলে, আরে তোকে এইভাবে করার কি দরকার ছিল? আর সে বলে, আরে কি করব, আমার তার উপর দয়া লেগেছিল, সেই খায়নি, সে বলেছিল যে আমি 2-3 রাত ঘুমাইনি। ঠিকমতো খাবার হচ্ছে না, পানি হচ্ছে না, আমি ভেবেছিলাম চলো এটাও খেয়ে নিক। তখন বলে, আরে গজব, তাই এখন তার কত বেজ্জুতি হয়ে গেল। তারপর সে বলে, আরে সে কেমন আছে, আসলে কি আছে ওদের সম্পর্কে কিছু বলো। তখন বলে, আরে সে আমার ওয়াইফের ভাবি, 2 বছর আগে তার ভাইয়ের বিয়ে করেছিল, আর 1 বছর আগে তার একটা রোড অ্যাক্সিডেন্টে মৃত্যু হয়ে যায়। তখন থেকে বেচারি একা, এত সিধা, আর এখন কি করব, আমাদের বিয়ের জন্যই রয়ে গিয়েছিল। এই বিয়ের পর সে তার বাড়ি চলে যাবে, তার মা বাবা কোথাও তার বিয়ে দেবেন, কিন্তু বস এই বিয়ের জন্যই এই বাড়ির দায়িত্ব তুলে এখানে রয়ে গিয়েছিল। তখন রোহন বলে, আরে যদি আমি এর সঙ্গে বিয়ে করি, তুই কি বলিস? তখন দোস্তরা অবাক হয়ে যায়, বলে, আরে ঠিক আছে, মানলাম যে বিধবা, কিন্তু এর চেয়ে ভালো মেয়ে তো কেউ পাবে না, আর নিজের মামিকে জিজ্ঞাস করে নেব, আন্টি মানলি তবেই হবে। তখন বলে, আরে সে তো মানবেই। কিন্তু আরে আমি কি বলবো, আমার সত্যি খুব পছন্দ, আমার এমনই মেয়ে চাই যে একদম দায়িত্বশীল, আর তার সাদগীত এক কেমন সবকিছু বলে দেয়। তখন বলে, ভাই ঠিক আছে, যখন আমার এখান থেকে বউ যাবে আমার বাড়িতে, তখন আমি তার সঙ্গে তোর আর তার বিয়ের কথা বলবো। আরে সত্যি খুব ভালো মেয়ে দোস্ত। তারপর যে জুতো লুকোনো রাসম হয়, যে কত শালীরা ছিল তারা বলে 51,000 চাই। আশিস বলে, আরে আরে রেখে দিয়ে টাকা তোমরা মেটো না, আমি তো একটা গরিব, এর মতো আমির তো না। শালীরা বলে, কোনো ব্যাপার না, তোমার দোস্ত আমির তো, তার কাছ থেকে টাকা নিয়ে নেব। তখন বলে, যদি এত টাকা চায় তাহলে এডি জুতো চুরি করে নাও। সে বলে যে আমার জুতো চুরি করে দুলানিয়া নিয়ে যাবে, জুতো আমার চুরি করলে। এইভাবে খুব হাসি ঠাট্টা হয়। কিন্তু যে বড় বুড়োরা ছিলেন বলে, আরে কিছু দিয়ে নিয়ে শেষ করো বাবু, কেন এত তোমরা সময় নষ্ট করছো, খুব কম সময় আছে। তখন দোস্তরা ফিলহাল যে আশিসের বাবা ছিলেন 11,000 টাকা দেন, আর আশিসের জুতো ফেরত দেওয়া হয়। কিন্তু সেখানেও যে ছিল রোহন, তাদের সে টাকা দিয়েই দেয়। যে মাগ ছিল 51,000 তাদের দিয়ে দেয়, বলে ল, আরে খুশি থেকো। এখন যখন বড় যাত্রীতে আসেন, তখন বলে আশিস, আরে তুই এত টাকা লুটিয়ে দিল, আরে বল এটা কোনো কথা? তখন বলে, আরে কোনো ব্যাপার না, আরে যা কামাই তা 10-20 টাকা অন্তত দান করা উচিত, আর এরা দেখ কত খুশি হয় টাকা পেয়ে, তাই কোনো ব্যাপার না, আমি কোনো টাকা লোটাইনি, ওদের দরকার ছিল ওদের দিয়ে দিয়েছি, কি সমস্যা হলো? এখন দোস্তরা তারপর দুলহানের বিদায় হয়। কিন্তু যেমন রোহন তাকে বলেছিল, আর আশিস রোহনকে বলেছিল যে আমি আমার ওয়াইফের সঙ্গে কথা বলবো। তাই বাড়ি গিয়ে সে তার স্ত্রীর সঙ্গে কথা বলে। দোস্তরা তার স্ত্রীর নাম ছায়া। ছায়াকে বলে, ছায়া, সেই যে আমার দোস্ত ছিল সব কথা বলে যে সে বিয়ে করতে চাইছে। খুব ভালো, আর শেয়ার মার্কেটের এক্সপার্ট, অ্যাকাউন্ট পড়াশোনা করা আছে, আর খুব ভালো ছেলে, মাসে 4 থেকে 6 লাখও কামিয়ে ফেলে, আর লোকের মন খুলে সাহায্য করে। তার বাবাও আমির ছিলেন, তাই খানদানি টাকা তার কাছে আছে, প্রপার্টি আছে, আর তার কাছে 2-3টে গাড়ি আছে। তার মাও খুব সিধা, বাবা এখন এই দুনিয়ায় নেই, কিন্তু ছেলে খুব ভালো, তাই ভাবির সঙ্গে বিয়ে করতে চাইছে।
সোনির সঙ্গে তাই তোমার কি মত? এখন দোস্তরা যেই ছায়া শোনে সে রেগে যায়, বলে যদি তোমাকে বিয়ে করাতেই হয় তাহলে তুমি যে আমার যে ছোট বোনের আছে তাদের মধ্যে কি করাও? দুভাবির কেন করাচ্ছ? নিজের বাড়ি চলে যাক, তার বাবা তার জিম্মেদার, তারা তার বিয়ে করবে, আর আমার ভাইকে তো খেয়ে ফেলেছে। দোস্তরা তার সম্পর্কে উল্টো পাল্টা বলতে থাকে। সে বলে যদি বিয়ে করতেই হয় তাহলে আমার বোনের করো, নইলে এর মধ্যে পড়ো না। এখন দোস্তরা এত শুনে আশিস চুপ হয়ে যায়, বলে এর চেয়ে বেশি বললে নিজের পায়ে কুড়াল মারা, নিজেরই বিবাহিত জীবন নষ্ট করা। সে চুপ থাকাতেই নিজের ভালো বোঝে, আর তারপর রোহনকে বলে যে আরে দেখ তো, বলছে যে আমার শালির সঙ্গে তুই বিয়ে করে নে। আরে তোর শালির সঙ্গে বিয়ে করতে হবে না, আমাকে তো সেই বসেছিল এক গ্লাস চাও কাউকে দেয়নি, আমি তো তার সঙ্গেই করব ভাই, আমার তো তারই প্রেম। তারপর রোহন বলে তারপর তুই কি বললি? তখন বলে আরে আমি কিচ্ছু বলিনি, কিন্তু আমি তোর সঙ্গে আছি এখন। সে যে তার মা বাবার বাড়ি যাওয়ার কথা, তাই তুই তার বাড়ি চল, আমরা গিয়ে প্রপোজ করব। এখন দোস্তরা তেমনই হয়, যখন সেখান থেকে সোনি নিজের বাড়ি চলে যায়, তারপর এই যে রোহনের মা ছিল এদের রিশতেদার ছিল এর এই যে যায়, আর সেখানে গিয়ে শনির হাত চায় রোহনের জন্য। যখন শনি শোনে যে সেই ছেলে, ওই ছেলের মায়া, ওই তার রিশতেদাররা যারা আমার সঙ্গে বিয়ের কথা বলছে, তখন দোস্তরা খুশিতে ফুটে ফুটে কাঁদতে থাকে। আর তারপর কারণ তারও কোথাও না কোথাও রোহনের প্রেম হয়ে গিয়েছিল। এখন দোস্তরা তারপর কথা পাকা হয়, আর দোস্তরা এই বছর ফেব্রুয়ারি মাসে রোহন আর শনির সাদামাটাভাবে একটা মন্দিরে বিয়ে হয়। আর দোস্তরা তখন থেকে আজ পর্যন্ত ৮-৯ মাস হয়ে গেছে দুজনের বিয়ে। দুজনের স্বামী স্ত্রী খুবই শানদার লাইফ এনজয় করছে। তাই দোস্তরা এই ছিল গল্প, তোমাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাও। আর যদি ভালো লাগে থাকে তাহলে ভিডিও লাইক না করে থাকে লাইক করে দাও, চ্যানেল সাবস্ক্রাইব করে নাও এই ধরনের গল্পের জন্য। আবার দেখা হবে পরে ভিডিওতে।